ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারটা শুরু করব। তো এই ভেক্টর চ্যাপ্টারে আমরা ফার্স্টে দেখব দুটো কোয়ান্টিটি, একটা স্কেলার আর একটা ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে, বা কোন ধরনের রাশিকে আমরা ভেক্টর রাশি বলবো আর স্কেলার রাশি বলবো। তো ফার্স্ট স্কেলার রাশি। তো যেসব ভৌত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, তাদেরকে আমরা স্কেলার রাশি বলে থাকি। তো এই স্কেলার রাশির যোগবিয়োগ আমরা নর্মাল যে বীজগাণিতিক যোগবিয়োগ শিখেছি সেইভাবেই করে থাকি। যেমন 2-এর সাথে 3 যোগ করলে 5 হয়, বা 5-এর সাথে 6 যোগ করলে 11 হয়, এরকম নর্মাল যোগবিয়োগ অর্থাৎ বীজগাণিতিক নিয়ম অনুসারে আমাদের যোগবিয়োগ হয়ে থাকে। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে কি হয়, এই যে ভেক্টর রাশি, ফার্স্টে আমরা দেখি ভেক্টর রাশি কাকে বলে। যেসব রাশির মান ও অভিমুখ দুটোই আছে তাদেরকে আমরা ভেক্টর রাশি বলি। আর এই ভেক্টর রাশিগুলো যোগ বিয়োগ আমরা সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে করতে পারি না। এটাকে যোগ বিয়োগ করতে গেলে আমাদের ভেক্টর বীজগাণিতিক নিয়মের প্রয়োজন পড়ে। তো ভেক্টর রাশি হতে গেলে সেই রাশিটার মান এবং অভিমুখ দুটোই থাকতে হবে, এবং সেই রাশিটার অবশ্যই ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলতে হবে। তো তাহলেই তাকে আমরা বলতে পারবো ভেক্টর রাশি। এইবার আমরা স্কেলার রাশির কয়েকটা এক্সাম্পল দেখব। তো স্কেলার রাশির এক্সাম্পল কি? স্কেলার রাশির এক্সাম্পল আমাদের অতিক্রান্ত দূরত্ব, ত্রুটি, এসবগুলো হলো আমাদের স্কেলার রাশির উদাহরণ। আর ভেক্টর রাশি সরণ, ত্বরণ, বেগ, এই ধরনের বল, তো এগুলো সব কিন্তু আমাদের ভেক্টর রাশির উদাহরণ। তো আমরা এতদিন ধরে স্কেলার রাশিতেই সব কাজ মিটিয়ে আসছিলাম। তো এবার ভেক্টর রাশির কেন প্রয়োজন পড়লো অ্যাকচুয়ালি, বা এর কী প্রয়োজনীয়তা আছে সেটা আমরা দেখব। তো ধরা যাক একজন তার বাড়ি থেকে বাজারে যাবে। এইবার সেই বাজারটা ঠিক কোথায় জানে না, তাকে বলা হলো বাড়ি থেকে ঠিক 2 কিলোমিটার দূরে বাজার অবস্থিত। তাহলে সে বাড়ি থেকে বেরিয়ে কোন দিকে যাবে? এই দিকে, এরকম বিভিন্ন দিকে সে যেতে পারে, কারণ তার বাজারটা কোন দিকে অবস্থিত সেটা ঠিক মতো জানা নেই। তো সেটা যদি জানা না থাকে তাহলে তার পক্ষে বাজারে যাওয়া প্রায় অসম্ভব মতো হয়ে যাচ্ছে। মানে সে কোন দিকে যাবে সেটাই জানে না ঠিক করে, তাহলে সে বাজারে পৌঁছাবে কী করে? এইবার তাকে বলে দেওয়া হলো যে বাজারটা ঠিক এই বাড়ি থেকে এরকম উত্তর পূর্ব দিকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। তো এইটা আমাদের পূর্ব দিক হয়, এটা পশ্চিম, এটা উত্তর, আর এটা দক্ষিণ দিক হয়। তাহলে সে বাড়ি থেকে বেরিয়ে এইসব বিভিন্ন পথে না গিয়ে কী করবে, ঠিক উত্তর পূর্ব দিকেই চলতে শুরু করবে। তাহলে সে ঠিক বাজারে পৌঁছে যাবে। তার মানে এক্ষেত্রে এই পথগুলোর আমাদের আর কোনো দরকার পড়ছে না। তো এই দিকটা বলে দেওয়ার জন্য সে খুব সহজেই বাজারে পৌঁছাতে পারছে, সেই কারণে কিন্তু এই ভেক্টর রাশির একটা প্রয়োজনীয়তা অবশ্যই আছে। এক্ষেত্রে আমরা তাহলে দেখতে পেলাম কি, স্কেলার রাশি দিয়ে মানে শুধু মানটা দিয়ে এক্ষেত্রে আমাদের কোনো কাজ মিটছে না, সাথে আমাদের দিকটাও বলতে হচ্ছে। তো এবার আমরা এই ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয় সেটা দেখব। তো কোনো একটা ভেক্টর রাশিকে আমরা কিভাবে বোঝাবো, ধরা যাক বলা আছে যে পূর্ব দিকে 2 মিটার সরণ হচ্ছে। এখন আমরা জানি যে এই দিকটা আমাদের পূর্ব হয়, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ, এইভাবে আমরা দিককে বোঝাই। তো তাহলে এইটাকে আমরা এই পূর্ব দিকে 2 মিটার সরণ, এটাকে আমরা একটা ছবির সাহায্যে কীভাবে বোঝাবো? তো ছবির সাহায্যে বোঝানোর জন্যে আমরা একটা তীর চিহ্ন আঁকলাম, যার অ্যারোটা আমাদের পূর্ব দিকে বরাবর থাকবে, আর এই যে অ্যারোর যে দৈর্ঘ্যটা সেটাই আমাদের ওই ভেক্টর রাশির মানকে প্রকাশ করবে।
তার মানে এইটা হলো আমাদের ওই ভেক্টর রাশি অর্থাৎ সরণের মান 2 মিটার, আর দিকটা কোন দিকে, আমাদের পূর্ব দিকে আছে। আর এখন এই সরণ ভেক্টর রাশিটাকে আমরা যদি এস অক্ষর দিয়ে বোঝাই, তাহলে এটা যেহেতু ভেক্টর রাশি সেই কারণে এর মাথায় অবশ্যই আমাদের একটা তীরচিহ্ন দিয়ে দিতে হবে। তো ভেক্টর রাশি লেখার সময় আমরা সেই অক্ষরটা লিখব, তার মাথায় অবশ্যই একটা তীরচিহ্ন দিয়ে দেবো। একই রকমভাবে আমরা জানি যে বেগ একটা ভেক্টর রাশি, তাহলে বেগকে লেখার সময় বি এর মাথায় আমাদের তীরচিহ্ন দিতে হবে। ত্বরণ একটা ভেক্টর রাশি, তার মানে ত্বরণ লেখার সময় এ এর মাথায় আমাদের একটা তীরচিহ্ন দিতে হবে। তো এইভাবে একটা ভেক্টর রাশিকে লেখা হয়, আর ছবি দিয়ে আঁকার সময় এইভাবে আমাদের ভেক্টর রাশিটাকে আঁকা হয়ে থাকে। এবার আমরা বিভিন্ন ধরনের ভেক্টর সম্পর্কে পড়ব। তো আমাদের এখানে 3টে ভেক্টর আছে আমরা দেখতে পাচ্ছি, এ বি সি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ আর বি ভেক্টরের দিক আর মান দুটোই সেম আছে, মানে মানটাও মানে দৈর্ঘ্যটা যেটা আছে আর দিকটা সেটাও একই। তো আমরা এখানে তাহলে লিখতে পারি এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। এই ধরনের ভেক্টরগুলোকে যাদের মান এবং অভিমুখ দুটোই সমান হয় তাদেরকে আমরা সমান ভেক্টর বলি। আবার এই এ আর বি ভেক্টরের সাথে আমাদের সি ভেক্টরের মানটা সমান, কিন্তু দিকটা বিপরীত দিকে আছে। সেই কারণে এই ধরনের যে ভেক্টরগুলো আছে সেই ভেক্টরগুলোকে আমরা বলে থাকি বিপরীত ভেক্টর। তো এটাকে কীভাবে লেখা হয়, এখানে যেহেতু দিকটা অপোজিট হয়ে যাচ্ছে সেই কারণে আমরা বলতে পারি যে সি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যে যদি রিলেশনটা আমরা লিখি তাহলে এইরকম হবে, সি ভেক্টর ইকুয়াল টু দিকটা বিপরীত হয়ে যাওয়ার জন্য মাইনাস সাইন একটা চলে আসবে এ ভেক্টর। বা আমরা বি এর সাথে যদি সি এর রিলেশনটা লিখি তাহলে সি ভেক্টর ইকুয়াল টু এইভাবে আমরা লিখতে পারবো মাইনাস বি ভেক্টর। তো এটা হলো আমাদের বিপরীত ভেক্টর। এবার ধরা যাক আমাদের একটা রেখা আছে, সেই রেখার উপরে কতগুলো ভেক্টর এরকম আছে, ডি ভেক্টর এই দিকে, ই ভেক্টর এই দিকে, এফ ভেক্টর এই দিকে। এবার এই ভেক্টরগুলো যেহেতু একটা সরলরেখার উপর অবস্থিত সেই কারণে এই ভেক্টরগুলোকে আমরা একরেখীয় ভেক্টর বলে থাকি। নেক্সট আবার কিছু কিছু ভেক্টর আছে যেগুলো একটা ইনিশিয়াল পয়েন্ট বা একটা নির্দিষ্ট বিন্দু থেকে চারিদিকে এইভাবে ছড়িয়ে পড়ে। তো সেই ভেক্টরগুলোকে আমরা বলে থাকি সমবিন্দু ভেক্টর। তো একক ভেক্টর আমাদের কেমন হয়, যে ভেক্টরগুলোর মান সবসময় আমাদের একক অর্থাৎ এক হয়। এখন ধরা যাক একটা ভেক্টর রাশি আছে এ ভেক্টর, এর দিক বরাবর আমরা একক ভেক্টরটাকে কীভাবে লিখব। তো এর দিক বরাবর যে একক ভেক্টর সেটাকে আমরা ধরলাম এ স্মলে, এর মাথায় একটা এরকম ক্যাপ দিয়ে দেবো যেটাকে বলা হয় এ ক্যাপ। এইভাবে একক ভেক্টরকে প্রকাশ করা হয়। তো এটা ইকুয়াল টু তাহলে কী হবে, এই যে এ ভেক্টর আছে সেটাকে তার মান এ দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে একক ভেক্টর পেয়ে যাব। তো আমাদের 3টে একক ভেক্টর আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা 3টে অক্ষ আঁকলাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তো এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর যেটাকে আমরা আই ক্যাপ দিয়ে বোঝাই, ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর যেটাকে আমরা জে ক্যাপ দিয়ে বোঝাই, আর জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর যেটাকে আমরা কে ক্যাপ দিয়ে বোঝাই। তো এই 3টে একক ভেক্টর আমাদের এরপরে খুবই কাজে লাগবে। তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটাকে আমরা আই ক্যাপ বলবো, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটাকে আমরা জে ক্যাপ বলবো, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টরটাকে আমরা কে ক্যাপ বলবো। তো এই ভেক্টরগুলোর প্রত্যেকের মান তাহলে কি এক, কারণ এরা একক ভেক্টর সেই কারণে, আর এদের কি আছে, একটা নির্দিষ্ট অভিমুখ আছে। এবার আমরা যে ভেক্টরটা পড়বো সেটা হলো শূন্য ভেক্টর। তো এই শূন্য ভেক্টরের মান সবসময় শূন্য হয় এবং এই ভেক্টরের কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না। তো এই ভেক্টরটাকে আমরা এইভাবে বুঝিয়ে থাকি শূন্যর মাথায় অ্যারো চিহ্ন দিয়ে। তো কোনো কোনো বইতে শুধু শূন্য দিয়েও বোঝানো হয়, মাথায় অ্যারো চিহ্নটা দেওয়া হয় না। তো এই শূন্য ভেক্টর কিন্তু আমাদের একটা ভেক্টর রাশি। তো এর একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরা যাক কোনো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করলো, ধরলাম এটা এ পয়েন্ট, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এরকম বিভিন্ন পথ ঘুরে ঘুরে আবার এই পয়েন্টে এসে পৌঁছালো। তাহলে ও যেখান থেকে যাত্রা শুরু করেছিল অর্থাৎ ওর ইনিশিয়াল পয়েন্ট আর ওর যেখানে পৌঁছালো অর্থাৎ ওর ফাইনাল পয়েন্ট, এ দুটো আমাদের সেম পয়েন্ট হচ্ছে। সেই কারণে এর সরণ কত হয়ে যাচ্ছে, সরণ শূন্য হয়ে যাচ্ছে।
তো সরণ যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে এই ভেক্টরটাকে আমরা কি বলতে পারি? শূন্য ভেক্টর। আবার ধরা যাক আমাদের এরকম মেঝের উপরে একটা বস্তু রেখে দিয়েছি আমরা, এই বস্তুটার উপরে দুদিক থেকে দুটো সমান মানের বল দিচ্ছি অনুভূমিকভাবে। তো এই বলটার মান ধরলাম এফ, এই বলটার মানও আমাদের এফ। তো এইবার আমরা কি জানি, বল একটা ভেক্টর রাশি, কারণ ওর মান এবং দুটোই আছে। তো যেহেতু বলের মান দুটো সমান কিন্তু অভিমুখ বা দিকটা আমাদের বিপরীত হচ্ছে, সেই কারণে কি হয়ে যাবে, এর উপরে যে লব্ধি বল মানে বলের যে ভেক্টর যোগফলটা সেটা আমাদের 0 হয়ে যাবে। তো তার মানে এটাও এক ধরনের আমাদের শূন্য ভেক্টর আমরা বলতে পারি। তো এটা কীভাবে 0 হচ্ছে? যেহেতু বল দুটো সমান মানের হচ্ছে এবং বিপরীত মুখে কাজ করছে, সেই কারণে শেষ পর্যন্ত দেখা যাবে যোগ করলে এটা আমরা যদি ভেক্টর যোগ করি তাহলে কী পাবো, আমরা 0 পাবো। তো এই ভেক্টর যোগ সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে পড়বো, সেখানে আরও জিনিসটা ডিটেলসে বুঝতে পারবো কীভাবে কী হচ্ছে ভেক্টর যোগটা। তো এই হলো আমাদের শূন্য ভেক্টর। তো এখানে দেখা যাচ্ছে যে তলের উপর কতগুলো ভেক্টর আঁকা আছে। তো এই ভেক্টরগুলো তাহলে কি হচ্ছে, একটা তলে আছে, সেটা কোন তল? বোর্ডের তল। সেই কারণে এই ভেক্টরগুলোকে আমরা বলি একতলীয় ভেক্টর। তো এখানে আমরা ভেক্টর রাশি সম্পর্কে জানলাম, মানে কোন রাশিগুলোকে ভেক্টর রাশি বলা হয় সেইগুলো সম্পর্কে জানলাম, আর কতগুলো বিশেষ ভেক্টর সম্পর্কে আমরা পড়লাম। তো নেক্সট ক্লাসে আমরা এই ভেক্টরের যোগ বিয়োগ সম্পর্কে, মানে যোগ বিয়োগ কী করে করা হয় সেগুলো দেখব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।